প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, ভুল চিকিৎসায় রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ৩৫টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে গত রোববার ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ ও সরওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এর জেরে মোল্লা কলেজে পাল্টা হামলা ও ভাঙচুর চালায় কবি নজরুল ও সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সোমবারও চলে সংঘর্ষ। এর একদিন পরেই চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে মারা যান এক আইনজীবী। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ায় ঘটে এই সংঘর্ষ। এভাবে প্রতিদিনই ঘটছে নতুন নতুন ঘটনা। পরিস্থিতি রূপ নিচ্ছে সংঘাত, সহিংসতায়। চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে জনসাধারণকে ধৈর্য ধরা ও শান্ত থাকার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, ৫ আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে নতুনভাবে স্বাধীনতা অর্জিত হলেও বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় অরাজক পরিস্থিতি, দায়ী কে? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মোর আলোচনা বিষয়ে অরাজক পরিস্থিতি, দায়ী কে? প্রথমেই আমি শুরু করতে চাই জনাব সোরাব হাসান, আপনাকে আমি শুরু করতে চাই। আপনি তো জানেন যে গত কয়েকদিন ধরে বেশ সংঘাত সংঘর্ষ পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশেই বলতে হয়। এবং এর ভিতরে দুটি কলেজের সঙ্গে ভূমিকাতে উল্লেখ করেছি। কিন্তু যে প্রশ্নটি আপনার কাছে আমি নিয়ে আসবো সেটি হচ্ছে, প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে একটি ব্যাপক আন্দোলন একটা অংশ করছে, জানিয়ে অর্থাৎ হেফাজতের একজন আমির বলেছেন যে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে এবং দুজন সম্পাদককে পদত্যাগ করতে হবে। এই নানা রকম ইস্যু আছে এবং অন্য ইস্যু তো আছি। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? মানে আপনি যে বর্ণনা, ধন্যবাদ সালাম ভাই এবং রেজওয়ানকে শুভেচ্ছা। আপনি যে বর্ণনা দিলেন তাতে তো দেশের স্বাভাবিক পরিস্থিতি এটি মনে হয় না। এখন অস্বাভাবিক ব্যবস্থা দায় কে? তার আগে হচ্ছে এই ঘটনাগুলো প্রতিরোধ করা যেত কিনা, মোকাবেলা করা যেত কিনা। পরিস্থিতি এতটা জটিল এবং এতটা কঠিন হওয়ার আগে, এবং দেখুন এই 3টি কলেজে যে ভাঙচুর হলো, যে সম্পদ নষ্ট হলো, এটি তো জাতীয় সম্পদ, দেশের সম্পদ, শিক্ষার্থীদের সম্পদ। সেটা থেকে আমরা মানে এড়াতে পারতাম কিনা? আমরা তো ভেবেছিলাম 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর আর কোনো অঘটন ঘটবে না, আর কোনো দুর্ঘটনা হবে না, কাউকে জীবন দিতে হবে না, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে এবং সবাই একসঙ্গে, অন্তত যারা দৃশ্যমান রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ, সরকার, এই 3টি পক্ষ তো, এবং অদৃশ্য আরেকটি পক্ষ আছে সশস্ত্র বাহিনী, যারা এই ছাত্র গণ অভ্যুত্থানের সমর্থন করেছে। যে 4টি পক্ষের মধ্যে, অন্তত দৃশ্যমান 3টি পক্ষের মধ্যে একটা সমন্বয় থাকা। তাই প্রথম 8 আগস্ট সরকার গঠনের সময় নানা রকম টানাপোড়েন ছিল, এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখি। কিন্তু একটা পারস্পরিক আস্থা ছিল, বিশ্বাস ছিল। সেটি যাতে কোথায় যাতে একটু ছেদ ঘটেছে, ভেঙে গেছে। এখন ছাত্র নেতারাও কিন্তু অন্তর্বর্তী সরকারকে দায়ী করে অনেক বিষয়ে, যে আইনশৃঙ্খলা, নিত্যপণ্যের দাম, জনজীবনের নিরাপত্তা, এসব নিয়ে রাজনৈতিক দলগুলো তো করেই। আবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে ছাত্ররা আমাকে এনেছে। সুতরাং সেই ছাত্রদের সঙ্গেও তো অন্তর্বর্তী সরকারের যে খুব সমন্বয় হচ্ছে অথবা পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলছে তা নয়। প্রায়
কিন্তু সরকারের ব্যর্থতা, সরকারের দুর্বলতা ইত্যাদি নিয়ে সমালোচনা করা হয়। আবার এখন এর থেকে পরিত্রাণের পথ কি? পরিত্রাণের পথ হচ্ছে যে লক্ষ্যে এই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সেই লক্ষ্যে আমরা কত দ্রুত এবং কত পরিকল্পিতভাবে এগোতে পারি, অর্থাৎ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটা ঠিক ছাত্র গণ অভ্যুত্থানের জনগণের আন্দোলনের ফলে এই সরকার, সুতরাং জনগণের সমর্থন আছে। কিন্তু জনগণের সমর্থন তো অনেক প্রত্যাশা নিয়ে থাকে, এবং সেটি আমাদের যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন সময় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে, তাদের প্রতিও কিন্তু জনগণের বিরাট বিরাট প্রত্যাশা ছিল। 91 বলে 96, 2001, 2008, কিন্তু সেই নির্বাচিত সরকারগুলো জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি, এবং জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতি সেটাও রক্ষা করতে পারেনি। এ কারণেই কিন্তু এই আরেকটি ছাত্র গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হলো দেশকে। আমি মনে করি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটি হয়েছে, সেই লক্ষ্যের দিকে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই যে দ্বিধাদ্বন্দ্ব বা পারস্পরিক দোষারোপ, পারস্পরিক অবিশ্বাস, এটি থাকা উচিত নয়। একসঙ্গে কিভাবে যা, আবার এই আন্দোলনকারী ছাত্রনেতারা, রাজনৈতিক দল এবং সরকার, এর বাইরেও তো জনগোষ্ঠী আছে, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের চাওয়া পাওয়া কি? বৃহত্তর জনগণ, তাদের কিন্তু এই মুহূর্তে চাওয়া পাওয়া হচ্ছে যে তার যে আয়, সেই আয় দিয়ে যাতে ব্যয় নির্বাহ করা যায়, যাতে তার সংসার চলে, যাতে তার খাবারের সংকট না হয়, এটাই তো চাইবে। দেখুন, এই আন্দোলনে আমরা ছাত্র নেতাদের অবশ্যই অগ্রণী ভূমিকা ছিল, রাজনৈতিক দলেরও ছিল, কিন্তু এর পাশাপাশি খেটে খাওয়া মানুষের, সাধারণ মানুষের, এই যে রিক্সা চালক, হকার, অটো চালক, এমনকি নাম পরিচয়হীন, যে তার হয়তো পেশাও নেই, সেও কিন্তু এই আন্দোলনে এগিয়ে এসেছে, অনেকে জীবন দিয়েছে। এককভাবে যাদের বলা হয়, বিএনপি ও তার একটা হিসাব দিয়েছে, কতজন, 500 না 400, এরকম 20 জন, 400। কিন্তু এককভাবে আমরা যে হিসাবটা পাই যে প্রায় 150 সাধারণ মানুষ, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা এই আন্দোলনে জীবন দিয়েছে। বিভিন্ন ঢাকা সংক্ষেপে বলেন যে এত মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছে, তারপরে এই অবস্থাটা হঠাৎ করে হলো কেন? না, হঠাৎ না, ব্যাপার হলো যে একটা হচ্ছে যে বিগত সরকারের যে অব্যবস্থা, দুঃশাসন, চুরি, দুর্নীতি, লুটপাট, তার একটা কিন্তু অভিঘাত স্বাভাবিকভাবে এই পরবর্তী সরকারের সামনে এসে পড়েছে আর কি, তাদের ওপর। সুতরাং সেটি কাটিয়ে ওঠা, আবার চুরি দুর্নীতি এর বিরুদ্ধে কিছু ব্যবস্থাও নিয়েছে, কিছু ব্যবস্থা মানে অন্তত ব্যাংকিং খাতে, অর্থনৈতিক খাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারও একটি কিন্তু ইতিবাচক দিক যেমন আছে, নেতিবাচক দিকও আছে। ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। এখন আগের সরকার টাকা ছাপিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছে, এবং সেটা যে কাজে দেয় না, বা সেটা যে দেশের বৃহত্তর জাতীয় স্বার্থের প্রতিকূল, সেটা প্রমাণিত হলো। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বৈদেশিক ঋণ, ব্যবসা বাণিজ্যের স্থবিরতা, বিনিয়োগে স্থবিরতা, আপনার এই যে সংকট কিন্তু আমরা দৃশ্যমান দেখি। কোথায় সংঘর্ষ হচ্ছে, কতজন আহত হয়েছে, বা বাই প্রোডাক্ট প্রবলেম। না, বাই প্রোডাক্ট না, বলছি যে মূল যে সমস্যা, এখন প্রতিদিন যদি আমরা সংঘর্ষ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে জনগণের যে সমস্যা, সেই সমস্যা নেই তো সরকার সেই সমস্যার দিকে নজর দেওয়ার সময় কম দিতে পারবে আর কি। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, এই পর্যায়ে যাচ্ছি। জনাব আব্দুল সালাম, আপনি বলুন যে এই অবস্থা কেন? এই যে গত কয়েকদিনের অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছে, অনেকেই উদ্বেগ প্রকাশ করছে, মনে হয় আপনার কাছে? আপনাকে ধন্যবাদ, আমার দুই আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকে ধন্যবাদ। যে কথা আছে না, যে গরিবের কথা হইলে ফলে, এই অবস্থাটার দিকে যে অনেকে নিয়ে যাবে বা নিয়ে যাচ্ছে,
বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমরা কিন্তু বারবার সতর্ক করেছি, আমরা বারবার বলেছি যে সরকারকে, এই সরকার কমপ্লিটলি তাদের দৃষ্টি দেওয়া উচিত যে একটি নির্বাচিত সরকারকে কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়ে এটার জন্য নির্বাচনের জন্য মেইনলি নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে যা যা সংস্কার করা দরকার, এবং আরেকটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যাতে কিছু কিছু বিষয় আনতে পারে যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার এগুলো করতে বাধ্য হবে, সেই ধরনের কিছুর দিকে তার টার্গেট দেওয়া এবং নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করা। কারণ নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করলে অটোমেটিক্যালি তখন কিন্তু রাজনৈতিক দলগুলো বলেন হোল জাতি কিন্তু তখন নির্বাচনের দিকে ধাবিত হবে। কারণ দীর্ঘ 15 বছর তারা ভোট দিতে পারে নাই, কাজে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু সবার মধ্যে আছে। কিন্তু আমরা যখন এই কথা বলি তখনও আমরা দেখছি কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিএনপি এখানে তাড়াহুড়া শুরু করছে ক্ষমতার জন্য। আমরা ক্ষমতার জন্য না, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করলে ওই আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে করতে পারতো বা 5ই আগস্টের পরও করতে পারতো, কিন্তু বিএনপি সেই চিন্তা নাই। আমরা দেশের চিন্তা করেই বলেই কিন্তু আমরা এই কথাটা বারবার বলছি, কিন্তু আমাদের এই কথাটা কেউ বিশ্বাসই করেনি। এবং এখন বাস্তবে দেখা যাচ্ছে যে আজকে এগুলো কারা করতেছে, অ্যাবসলিউটলি একেবারে ইন্টেনশনালি এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হচ্ছে যাতে এই সরকারকে একটা এমব্রেসিং পজিশনে ফেলা যায়, যাতে একটা কারা করছে মানে এমব্রেসিং, এটা যারা গণতন্ত্রের শত্রু, যারা চায় না একটা নির্বাচিত সরকার এখানে আসুক। আজকে যে ফ্যাসিবাদকে যারা এতদিন লালন পালন করেছে, ফ্যাসিবাদ থেকে যারা অন্তত দুগ্ধ দহন করে যারা খেয়েছে, আজকে তারা তো এখন মোটা তাজাই আছে। এই প্রসঙ্গে একটু আপনাকে প্রশ্ন করি সালাম ভাই, সেটা হচ্ছে যে যেখানে 35টি কলেজ একজোট হয়ে একটি কলেজের উপর আক্রমণ করলো, ধূলিসাৎ করে কলেজগুলোকে আমরা গণমাধ্যমে দেখেছি 35 কোটি টাকার ক্ষতি করেছে, এবং তার পরের দিন ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে গেলেও না, আরেকটি কলেজকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। তাহলে এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখবেন? প্রতিরোধ করা কি যেত না? এগুলো কি যেত? এই জন্যই তো বললাম যেটা অ্যাবসলিউটলি ষড়যন্ত্র। এমন কি ঘটনা ঘটে গেছে যেখানে এইভাবে একত্র হয়ে একটা কলেজ এইভাবে আক্রমণ করতে যেত না? প্রিকশন নিতে পারতো সরকারও। আমরা তো বারবার বলছি যে এই সরকার তো কাদের উপর ডিপেন্ড করতেছে, এখন পর্যন্ত সেই পরাজিত মানে ফ্যাসিবাদ তাদের কাঁধে ভর করে এই সরকার টিকে আছে। আমরা বারবার বলতেছি এদেরকে সরানোর জন্য, তারা ভয় পায়। কিন্তু ঢাকা পুলিশ কমিশনার চেঞ্জ হওয়ার পরে ঘটনা ঘটেছে, আইজিপি সাহেব আসার পরে হয়েছে। না সেটাও না তো, আমরা তো আরও তো অনেক, খালি আইজিপিটা তো একটা, এই আইজিপি আসলে যেটা হবে সেটা না। আমরা বলছি আইজিপি কি, যে সমস্ত জায়গা থেকে সরকার পরিচালিত হয় সেই সমস্ত খুঁটিগুলো এখনও সেই ফ্যাসিবাদের হাতে আছে। তারা ভয় পায় যেগুলো পরিবর্তন করতে গেলে আবার বিএনপি লোকজন চলে আসে কিনা। এই ভয় পাইলে তো হবে না। এখন পরিষ্কার যে আমার যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, যাদেরকে আমরা উৎখাত করছি, এর বিপক্ষে আন্দোলনকারী যারা ছিল তাদেরকেই তো আসতে হবে। তারা না, আজকে একটা জিনিস পরিষ্কার দেখেন, আজকে যে ঘটনাগুলো ঘটতেছে এটা রাজনৈতিকভাবে প্রতিহত করবে কে? বিএনপি। রাজনৈতিকভাবে তো প্রতিহত করবে আন্দোলনকামী যে সমস্ত রাজনৈতিক দল ছিল তারা। আজকে সেই সমস্ত দলগুলোকেও তো এই সরকার কনফিডেন্সে নিচ্ছে না। এই সরকার যে বিভিন্ন স্টেপ নিচ্ছে সেখানে তাদেরকে পার্ট করছে না। আমরা বারবার বলতেছি এই সরকার তো আমাদের সরকার। এই সরকার যদি আজকে ব্যর্থ হয় তাহলে দেশটা কোথায় যাবে? কারণ আমরা বারবার এই কারণে বলতেছি যে 2005-06 সালে তো আমরা দেখছি সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্টকে কীভাবে লগি বৈঠার মাধ্যমে মানুষ মেরে তারপর সে কেয়ারটেকার গভর্নমেন্টকে ব্যর্থ করে একটা আর্মি ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসছিল। কারা নিয়ে আসছিল? তা আমরা তো এইগুলো আমাদের তো মনে আছে, এবং সেগুলো দেখেই তো আমরা ভয় পাই যে আবার ওই ধরনের একটা পরিকল্পনা চলছে কিনা। এই জন্যই তো আমরা সরকারকে সতর্ক করি। এর মানে তো এই না যে বিএনপি খালি নির্বাচন আর ক্ষমতার কথা বলছে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান কিন্তু বারবারই বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে সহযোগিতা করতে হবে। তারপরেও কেন আপনার কথা অনুযায়ী যে কেন আপনার কি যৌক্তিক সহযোগিতা চাচ্ছে আপনাদের কাছে, চেয়েছে? কোথায়? আমরা তো বলতেছি, আমরা তো মনে করি যেহেতু আমরা তো এখানে নিঃস্বার্থভাবে আমরা কিন্তু সরকারকে সমর্থন করছি, কারণ দেশের স্বার্থে। আমরা চাই না দেশটা আর একটু রসাতলে যায়। আমরা তো বলতেছি এই সরকার ব্যর্থ হইলে দেশটা কোথায় যাবে, আমরা ওই কারণেই তো চাচ্ছি না।
এই কারণে সরকারকে বলতেছি সরকার আরও হিসাব নিকাশ করে সরকার আগানো উচিত। আর সরকার কেন জনগণকে মানে এত মানে আকাঙ্ক্ষাটা বাড়াবে কেন? আকাঙ্ক্ষা এই সরকারের আমলে কেন আজকে দাবি দেওয়া আসবে? কেন দাবি দেওয়া আসবে? দাবি দেওয়া পূরণ করবে নির্বাচিত সরকার। এই সরকার কেন আকাঙ্ক্ষা বাড়াবে? আমি এই করব, আমি ওই করব, আমি এইটা করব, আমি 250 স্টেডিয়াম করব, এইগুলো তো এই কাজ না এই সরকারের। এই সরকারের কাজটাই হলো যে আজকের একটা নির্বাচন কিভাবে সংগঠিত করা যায় বা নির্বাচনের পূর্বে যে সমস্ত সংস্কারগুলো করা দরকার, প্লাস যেটা আমি প্রথমে বললাম যে পরবর্তী পর্যায়ে যাতে নির্বাচিত সরকার একটা ফ্যাসিবাদে রূপান্তরিত না হতে পারে, সেটার জন্য কি কি মানে আইন কানুন আনা দরকার সেগুলো করা দরকার। আর তার চেয়ে বেশি করতে হলে করতে হবে ইমিডিয়েটলি চাল, ডাল, তেল, পানির দাম কীভাবে কমানো যায়, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কীভাবে কমানো যায়, যে ট্যাক্সগুলোর ভারে জনগণ নিমজ্জিত হয়েছে সেই ট্যাক্সগুলোকে কিভাবে কমানো যায়, কিভাবে চোর, যারা ব্যাংক চোর, যারা শেয়ার মার্কেট চোর, তাদের সেই লুটেরা তাদেরকে কিভাবে মানে আইনের আওতায় আনা যায়, এই সরকার তো সেগুলো। বিদ্যুতের জন্য তো আপনারা বিভিন্ন আন্দোলন করেছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সেই জায়গায় তো অ্যাড্রেস অনেকে বলে যে লক্ষ্য নাই তো। ধরেন এখন পর্যন্ত তো যে বিদ্যুতের সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, যে সমস্ত কোম্পানিগুলোকে তারা বিদ্যুতের মানে ঠিকাদারি দিছে, তাদের কোনো পরিচয় নাই, সেই সমস্ত তাদের এখন পর্যন্ত কোনো ব্যবস্থাপনা নিয়ে আসে নাই, সেই আইনগুলো তো বাতিল করে নাই, তাই না? সেই সময় যে ওই কি কোম্পানি কি অ্যাক্ট করছিল করে যেগুলো দিছিল সেগুলো তো এখন পর্যন্ত কিছু করে নাই। অর্থাৎ সরকার যেগুলো করলে জনগণ, কারণ এটা জনগণ তো যদি ভালো কাজ করলে জনগণ তো খুশি হবেই, খুশি হবে না? যদি ভালো কাজ না করতে পারে তাহলে তো সময় তো যাচ্ছে, আপনি খালি সময় চাইলে তো হবে না। এর আগেও বারবার বলছি, এর স্বাধীনতার পরে শেখ মুজিব 3 বছর সময় চাইছিল, জনগণকে কিছু দিতে পারে না, উল্টা দুর্ভিক্ষ দিছে, সেই কারণে জনগণও মুখ ফিরাই নিছে। তা আমরা তো চাই না যে এই সরকারের পরিণতিটা সেদিকে যাক। আমরা এই কারণেই বলি যে আজকে তারা যা করছে এখন অতি দ্রুত রাজনৈতিক দলগুলোকে তারা আরো ক্লোজ করুক, নির্বাচনের দিকে আগানো, নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা করুক। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। পর্যায়ে যাচ্ছি রেজওয়ান রিফাত, আপনি বলুন যে আপনি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক, বিশেষ করে যে এটি সবচেয়ে আলোচিত বিষয় হয়েছে, আপনাদের ছাত্রদের উপরে কর্তৃত্ব আছে, যদিও আপনারা একটি সংহতি সপ্তাহ সম্ভবত আপনারা শুরু করেছেন, কিন্তু এই যে একটা ঘটনা ঘটলো, পুরনো ঢাকার একটি বিশাল ঘটনা ঘটলো, ভাঙচুরের ঘটনা, 35টি কলেজের ছাত্ররা এক হলো, একসময় তারাই বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ ছিল, এই বিষয়গুলিকে আপনারা কি দেখভাল করতে পারেননি বা কেন নিয়ন্ত্রণ করতে পারেননি, যার ফলে এই একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়ে গেল? ধন্যবাদ। আমি একটু যদি আমাদের এই ঘটনাটার কনটেক্সটে যাই, আমাদের মোল্লা কলেজের একজন চিকিৎসকের অবহেলতার কারণে ন্যাশনাল মেডিকেলে মারা গেছে, এই ধরনের একটা প্রথমে কথা শুরু হয়, এবং তার লাশ 1 থেকে 2 দিন পর্যন্ত সেই মেডিকেল থেকে আনতে দেওয়া হয়নি। পরবর্তীতে তার সহপাঠীরা যখন সেখানে আন্দোলন করতে, বিক্ষোভ প্রদর্শন করতে যায়, আশেপাশে কলেজ থেকে তাদের উপর হামলা করা হয়, এবং পরবর্তীতেও দ্বিতীয় দিনেও যখন আসলে এই তার লাশও যেভাবে আনতে পারছেন, এবং হামলা দেখার ফলে ঢাকা কলেজের মোটামুটি মানে ঢাকা মহানগরের আমরা যারা কলেজ পড়ব আমাদের সময়ও দেখেছি যে আমাদের একটা বন্ডিং থাকে মোটামুটি, যে আমার বন্ধু হয়তো গভর্নমেন্ট সায়েন্সে পড়ছে, ঢাকা কলেজে পড়ছে বা সিটি কলেজে পড়ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 35টা যে কলেজের এখানে নাম্বারটা বলা হচ্ছে, তারা গিয়ে ওইখানে বিক্ষোভ প্রদর্শন করে, এবং সেই বিক্ষোভটা আসলে একটা পর্যায়ে গিয়ে এই ধরনের ভাঙচুরের ঘটনায় ঘটে। কিন্তু এখানে একটা সবথেকে গুরুতর বিষয়, সেখানে কিন্তু প্রথম থেকে পুলিশের একটা গাফিলতি, এবং আমরা সেটাকে দাবি করছি যে ইচ্ছাকৃত গাফিলতি। কারণ ছাত্রদের উপর যখন প্রথম দিন হামলা হয়, পুলিশ পাশে দাঁড়িয়ে থেকেও তারা কোনো ধরনের কোনো স্টেপ নেয়নি, এবং পরবর্তীতে যখন এত বড় একটা জমায়েত হয়, সেই জমায়েতকেও তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। পরবর্তী দিন তো ঘোষণা দিয়েই গেল, ঘোষণা দিয়ে সেদিন কেন কারো গেল না? আমাদের প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটা প্রশ্ন যে আমাদের সেখানে 2টি থানা অবস্থিত, সেই থানা এখানে ঘোষণা দিয়ে, আমরা আগে যখন ক্যাম্পাসে বা আমাদের এলাকায় প্রোগ্রাম করতাম, আমরা যাওয়ার আগে SBDB থেকে মানুষ গিয়ে দাঁড়ায় থাকতো, আমাদের খোঁজ খবর নিত, কিন্তু এখানে ঘোষণা দিয়ে এত বড় একটা গণজমায়েত নিয়ে সেখানে একটা প্রোগ্রাম হলো, এখন পুলিশের সেখানে কি অবস্থান ছিল?
এবং আমার আরও একটা বিষয় আপনাদের হয়তো এখানে উল্লেখ করা দরকার যে এই পরিস্থিতিটা কিভাবে মানে আমরা একটা অরাজকতা পরিস্থিতি যেভাবে বলছি সেভাবে হয়তো যাওয়ার চেষ্টা হয়েছিল। কারণ আপনারা জানেন যে গতকালকে যখন আসলে কাদের মোল্লা কলেজে হামলাটা মাহবুব মোল্লা কলেজে হামলাটা হলো, এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে ছড়িয়ে গেছে 10 জন ছাত্র মারা গেছে, 3 জন মাহবুব মোল্লা কলেজের এবং 7 জন হচ্ছে সোহরাওয়ার্দী। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশের ছাত্রদের মৃত্যুটাকে কিন্তু কখনোই স্বাভাবিকভাবে দেখা হয় না, আমরাও দেখি না। আমরা যখন সড়ক নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন 3 জনের মৃত্যুর ফলে আমরা সারা বাংলাদেশ হয়তো অচল করে দিচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আসলে গণমাধ্যম থেকেও কিন্তু আমরা সঠিক সত্যগুলো পাইনি। গণমাধ্যমগুলো আমাদের এই বিষয়টাকে যদি ডিএমপি বা আমাদের সংশ্লিষ্ট কিছু সূত্রের মাধ্যমে আমরা কনফার্ম হয়েছি যে না এখানে কেউ মারা যায়নি, কিন্তু সেখানে মাহবুব মোল্লা কলেজের অধ্যক্ষ তিনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে 3 জন মারা গেছে, কিন্তু 3 জনের নাম পরিচয় কি, কোন সেকশন, কোন ডিপার্টমেন্ট তার কোনো খোঁজ খবর নেই। এমনকি সংবাদ মাধ্যমগুলোও আমরা কিন্তু দেখতে পাইনি যে সঠিক সময়ের মধ্যে আমাদেরকে এই তথ্যটা দিয়ে যে আচ্ছা মারা গেছে এই কজন এইভাবে মারা গেছে। এমনকি আজকে যে ঘটনাটা আপনারা আজকে যদি আমাদের 25 নভেম্বর দেখেন, যুক্তরাজ্যের কয়েকজন এমপি মানে ক্রস পার্টি তারা হচ্ছে একটি লেটার দিয়েছে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের উত্থান ঘটতে যাচ্ছে। একই সাথে আমরা যখন গতকালকে ইসকনের যে চিন্ময় যাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারের পরবর্তী যে রিয়াকশনগুলো আমরা আজকে দেখেছি যে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এখানে আমাদের একটা মেসেজ দেওয়া হয়েছে, আমরা বিজেপির থেকে মেসেজ দেখছি, এমনকি চট্টগ্রামে আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তাকে ইন্ডিয়ান মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান মানে প্রোপাগ্যান্ডা সেলগুলো এমনভাবে টার্ম করছে যে উনি ছিল আসলে যে গ্রেপ্তারকৃত চিন্ময় তার আইনজীবী এবং শুধুমাত্র চিন্ময় ওনার আইনজীবী হওয়ার কারণে তাকে পিটিয়ে বাংলাদেশে বা ইসলামীরা তারা মেরে ফেলছে। এখন আমরা এটাকে যেভাবে দেখছি যে এটাকে একটা কিউমুলেটিভ ষড়যন্ত্র হিসেবে দেখছি এবং এই কয়েকটা ঘটনার মধ্যে দিয়ে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টির প্রয়াস আমরা দেখছি। আমি একই প্রশ্ন আপনাকে করি যে যেহেতু সেন্সিটিভ সময় পার করছে গণ অভ্যুত্থানের পরে, সেই ক্ষেত্রে আপনারা ছাত্রই তো গণ অভ্যুত্থানের সংগঠিত করেছেন, প্রধান ভ্যানগার্ড ছিলেন, সেক্ষেত্রে আপনাদের এ প্রসঙ্গে সচেতনার প্রয়োজন ছিল কোনো একটি প্রশ্ন। অন্য একটি যখন একটি আইন ভঙ্গ করে আইনের আওতায় আসা দরকার, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে সিলেটে বলেছেন ছাত্র জনতা আমাদেরই ভাই ছেলে মেয়ে, তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া যাবে না। তাহলে কি প্রকারান্তরে কি এগুলো কি অনুপ্রাণিত করে কি না? আমরা যদি আসলে বাস্তবতাগুলো দেখতে যাই, অলরেডি কিন্তু মামলা হয়েছে মাহবুব মোল্লা কলেজে যে হামলাটার ফলে, সেখানে কিন্তু প্রায় আমরা যদি দেখেছি 8,000 শিক্ষার্থীকে বা 8,000 জনকে আসামি করে মামলা হয়েছে। একই সাথে আপনারা বিগত কিন্তু এখানে আমরা বেশ কয়েকটা আন্দোলন দেখেছি, বিশেষ করে কয়েকদিন আগে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যে একটা সংঘর্ষ হয়, সেখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো এখানে যে ছাত্র বলেই যে শুধুমাত্র তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে বা তাদেরকে ওইভাবে বল প্রয়োগ করা হচ্ছে না, এই বিষয়টার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না। এখন আমি এখানে আরও কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই যে আসলে আইনের যে প্রয়োগের বিষয়টা এসেছে, আমরা যখন কথা বলতেছি বা এই বিষয়টা বহির্বিশ্বে দেখানো হচ্ছে, বিশেষ করে চট্টগ্রামের বিষয়টা, এখানে একটা ধর্মীয় বা আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে বা সাম্প্রদায়িক সম্প্রীতির ঘাটতি হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসের একটি মামলা ছিল। বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যে কেউ হন না কেন, আপনাকে অবশ্যই যদি এই ধরনের মামলা থাকে আপনাকে গ্রেপ্তার করার রাইট পুলিশের আছে, এবং গ্রেপ্তার করে কিন্তু একদিনের মাথায় তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালত তার প্রক্রিয়া অনুযায়ী তার জামিন মঞ্জুর করবে বা না মঞ্জুর করবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা জায়গায় এই যে আইনের আইনের নিজস্ব গতিতে চলা, সেই গতিটাকে কিন্তু এই যে চিন্ময় জনাব তারই সমর্থকরা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা আদালত পাড়ায় গিয়ে ভাঙচুর চালিয়েছে। এমনকি বাংলাদেশের ইতিহাসে হয়তো এটা প্রথম যে একজন আইনজীবীকে এইভাবে প্রাণ দিতে হয়েছে আদালত প্রাঙ্গণের এত কাছে, এবং কোনো ধরনের উস্কানি বা এই ধরনের ঘটনা ছাড়া একজন আইনজীবীকে যে এইভাবে প্রাণ দিতে হয়েছে, এটাও আমার মনে হয় বাংলাদেশে নতুন। এখন এই সকল বাস্তবতাকে সামনে রেখে যে আমরা
আইনও যে নিজস্ব গতি দিয়ে চলবে সেটারও আমরা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে রেজওয়ান চলতে রিফাত, পারছি না। আমি আসবো একটি বিরতিতে মধ্যে যেতেই হচ্ছে। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনা বিষয়ে অরাজক পরিস্থিতি দায়ীকে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। ফিরছে আলোচনা। এই পর্যায়ে আবারও যাচ্ছি রেজওয়ান রিফাত, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন নিয়ে যাই। সেটি হচ্ছে যে ডেইলি স্টার এবং প্রথম আলো নিয়ে বেশ কয়েকদিন মুভমেন্ট হচ্ছে এবং কী ঘটেছে সকলে আমরা জানি। এর ভিতরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি স্টেটমেন্ট দিয়েছে, যেখানে বলা হয়েছে যে দুজন সম্পাদককে পদত্যাগ করতে হবে এবং তারা বলেছে আমরা প্রথম আলো ডেইলি স্টারকে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে এদেশে ভারত ও আমেরিকা ওয়ান অন টেরর এজেন্ট অন্যতম সারথি মনে করি। এই যে বিষয়গুলো, অর্থাৎ পত্রিকাতে যাওয়া, ঘেরাও করা কিংবা সম্পাদককে পরিবর্তন করা, এই বিষয়টিকে আপনারা তো লড়েছেন। অর্থাৎ আপনাদের অন্যতম একটি দাবি ছিল যে ফ্রি এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ প্রেসের জন্য। তো এটি কি তার পরিপন্থী কিনা? আমরা অবশ্যই সংবাদ মাধ্যম বন্ধ করা, সংবাদ মাধ্যম ঘেরাও করা, ভাঙচুর করা এটার বিরুদ্ধে। একটা গণতান্ত্রিক সমাজে আপনার যদি আমার কোনো একটা প্রতিষ্ঠানকে বা কোনো একটা মত বা মতদর্শকে পছন্দ না হয়, আমি সেটার বিরুদ্ধে কথা বলতে পারি, যুক্তি দিতে পারি। কিছু ক্ষেত্রে যদি আমরা একটা অবশ্যই অল্টারনেটিভ দাঁড় করাতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু কাউকে ধ্বংস করে দেয়া এটার আমরা পক্ষে না, বা কাউকে বন্ধ করে দেওয়ার এটা আমরা পক্ষে না। তাহলে এই ব্যাপারে কি আমরা জানি যে আপনাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে, এই ব্যাপারে আরও কোনো আপনাদের কার্যক্রম আছে কিনা? এই ব্যাপারে আমাদের কিছু কার্যক্রম চলমান, আশা করছি কয়েকদিনের মধ্যে এই বিষয়ে আমাদের কথা আসবে। সুরাব হাসান, না এটা তো কি বলবো, গণতান্ত্রিক সমাজে অন্য মতকে যদি আমি স্বীকার না করি, অন্য মত যদি সহ্য না করি, তাহলে তো গণতন্ত্র চলে না। এখন যারা মানে যে কোনো মতবাদ বা মতাদর্শের বাইরে যদি কিছু চিন্তা না করে, বা আমার মতের সাথে না মিললেই যদি তাকে আক্রমণ করতে হয়, তাকে ঘেরাও করতে হয়, তাকে বন্ধ করতে দেওয়া হয়, তাহলে তো আমরা একটা জঙ্গলের দেশে থাকি, মানে ল্যান্ড অফ জঙ্গল। আমরা তো সেটা চাই না, সেটা থেকে বেরিয়ে আসছি। আর দেখুন বিগত সরকার যাদের পছন্দ করতো না তাদের কিভাবে তাদের গণমাধ্যম বন্ধ করেছে। প্রথম আলো সম্পর্কে বলা হয়েছে, হেফাজত থেকে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো সর্বৈব মিথ্যা। বিগত সরকারকে বলা হয়তো যে ভারতের তল্পিবাহক, ভারতের ক্রীড়ানক। হ্যাঁ, সেই সরকারের প্রধান সংসদে দাঁড়িয়ে বলছে প্রথম আলো দেশের শত্রু, আওয়ামী লীগের শত্রু, জনগণের শত্রু। প্রথম আলো সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল, প্রথম আলো ডেইলি স্টার। তাহলে তারা নিশ্চয়ই, প্রথম আলো যদি ভারতপন্থী হতো, প্রথম আলো যদি ওই সরকারের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকতো, তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী না, পুরো ক্ষমতাসীন র্যাঙ্ক অ্যান্ড ফাইল, মানে উপর থেকে নিচ পর্যন্ত, শামীম ওসমান কতবার প্রথম আলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বলেছেন যে 1 লাখ লোক নিয়ে সে প্রথম আলো অফিস ধ্বংস করবে। এখন এটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে না মেনে নেওয়া, সহ্য না করা এবং মাস্তানি করা, মানে জবরদস্তি করা, সন্ত্রাসী করার কার্যক্রম। তো সেই ধারায় এখন যদি কোনো সংগঠন যদি একই ধারায় কথা বলে, কোন পত্রিকার কে সম্পাদক থাকবেন না থাকবেন, এটি তো আরেকটি সংগঠন ঠিক করে দিতে পারে না, আরেকটি জনগোষ্ঠীও সরকারও ঠিক করতে পারে না। তাহলে তো সরকারি পত্রিকা হয়ে গেল। হয়েছে কি, আমরা গণতন্ত্রে অভ্যস্ত হইনি।
আমরা মনে করি, আমি যেটা বলি এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মতবাদ, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংগঠন, যেটি আমরা 15 বছর দেখেছি যে আওয়ামী লীগের বাইরে যা বলা হতো তাকেই বলা হতো যে এরা দেশের শত্রু, জাতির শত্রু। এখন দেশ, জাতি, জনগণের সঙ্গে যোগ হয়েছে ধর্মের শত্রু। মানে ধর্মটা এমন এক সংবেদনশীল বিষয়, এটি যদি আপনি সামনে আনেন, এটা নিয়ে তো বিতর্ক করা যায় না। কেউ তো ধর্ম বিরোধী না, বরং এখন তাহলে এটি তো শুধু আর এক ধর্মের মানুষেরও দেশ না, সংখ্যাগরিষ্ঠ। এই কারণেই তো এই দেশটির যে অভ্যুদয় ঘটেছিল, স্বাধীনতা লাভ করেছিল, তার লক্ষ্য ছিল কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে এখানে সব শ্রেণী পেশা, জনগোষ্ঠী, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই তার অধিকার ভোগ করবে, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে। এখন এটি তো এই যে অফিসের সামনে বা অফিসে, এবং আমাদের কয়েকটি অফিসে ঢাকার বাইরে তো হামলাও করেছে, সাইনবোর্ড নিয়ে গেছে। যেটা বলার চেষ্টা করেছে যে আপনার অফিসের সামনে কিন্তু শান্তিপূর্ণ উপায়ে তারা সমাবেশ করছিল, এবং এ ব্যাপারে আপনি কি বলবেন? যে শান্তিপূর্ণ করছিল না। এখানে দেখুন, ওই যে কথাটা বলা হচ্ছে যে চট্টগ্রামের ক্ষেত্রে বা ঢাকার অন্যান্য কলেজের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে আমরা এখন সেই আওয়ামী লীগের কায়দায়, আওয়ামী লীগ সরকারের কায়দায় আমরা পুলিশকে ব্যবহার করতে চাই না। এখানে পুলিশ অনেক ধৈর্য ধরেছে এবং সশস্ত্র বাহিনীর সদস্যরাও ছিল, তারা বুঝিয়েছে। কিন্তু তারা বলছে, এবং একজন তো বক্তৃতায় বললেন যে আমার এই নির্দেশ শুধু আপনার প্রতি না, প্রধান উপদেষ্টাকে আমি নির্দেশনা দিচ্ছি। এখন এটা কি, এর থেকে কি বলা যায়? মানে আসলেই তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটি আপনারা কি বুঝবেন? যেমন একজন উপদেষ্টা বলেছেন যে অর্থাৎ এদের সঙ্গে বসে সংকটটি কোথায় বসেও না, কে, এটা তো অদৃশ্য। আজকেই দেখলাম যে হেফাজত ইসলাম একটা দিয়েছে, এর আগে তো এরা যে হেফাজতের লোক বা এরা অন্য কোনো সংগঠনের লোক তারা তো না। এবং তারা, এটা আমরা নিশ্চিত যে তারা এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের লোক না, এটা আমরা নিশ্চিত। কিন্তু আরেকজন হচ্ছে যে ফ্রান্স থেকে, প্যারিস থেকে, ওখান থেকে উদাত্ত আহ্বান জানিয়েছে যে কি কর্মসূচি নেবে প্রথম আলো ডেইলি স্টারের সামনে, সেই কর্মসূচি ঘোষণা করেছে। তিনি একজন আবার সনাতন ধর্মের অনুসারী। মানে চিন্তা করেন, তিনি ইসলামী যারা মতাদর্শে বিশ্বাসী বা যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় তাদেরকে আহ্বান জানিয়েছে। এখন এটা তো হচ্ছে যে সনাতন ধর্মের একজন যে গ্রেপ্তার হলেন, তিনি যদি সেই গ্রেপ্তার হওয়ার বা তিনি যদি আহ্বান জানান যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, এরকমই হাস্যকর বিষয়। আর বিষয়টা হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই কেন? গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা। প্রথম আলো যে মতবাদ এবং প্রথম আলো আদর্শটা কি? প্রথম আলো জন্মকাল থেকে সব সরকার বিরুদ্ধে কেন? বিরুদ্ধে হচ্ছে সত্য বলে, যে সরকারের ভুল ত্রুটি, তার দুর্নীতি, এটা প্রকাশ করে, এটি জানিয়ে দেয়। হ্যাঁ, অন্য অনেক পত্রিকা আর অন্যরা যে করে না তা না। প্রথম আলো ডেইলি স্টার এক ধরনের আছে, তারা সাংবাদিকতা করবে, অন্য কোনো স্বার্থ নেই। এটিও একটি মানে এতে করে কি আপনাদের সম্পাদকীয় নীতির কোনো পরিবর্তন হবে কিনা? না, সম্পাদকীয় নীতি পরিবর্তন হওয়ার কোনো কারণ নাই, তাহলে তো সাংবাদিকতা থাকবে না। আমরা সাংবাদিকতা করতে চাই, আমরা সাংবাদিকতা করছি। আর দেখুন, এটা হচ্ছে আরেকটি হচ্ছে, এটা যে শুধু প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ না, এটি হচ্ছে সাংবাদিকতার উপর আক্রমণ। অন্যান্য সংবাদ প্রতিষ্ঠানকেও বুঝিয়ে দেওয়া যে তোমরা যদি এই কথা বলো, তোমরা যদি এই লাইনে চলো, তাহলে তোমাদেরও বিপদ আছে। অর্থাৎ মানুষের বিগত সরকার একভাবে এক মতাদর্শ দিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চেয়েছে। এখন যারা এই গোষ্ঠী, তারা প্রথম আলো মানে সংবাদ মাধ্যমের, শুধু প্রথম আলো ডেইলি স্টার না, সব সংবাদ মাধ্যমকে তাদের মতো করে চলতে বলতেছে। তাহলে তার সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না। আমরা একটা আজব দেশে বসবাস করছি। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আব্দুল সালাম, আপনি এই প্রসঙ্গে কী বলবেন? একটি প্রশ্ন যে এই যে ঘটনাগুলো ঘটছে, অন্য একটি প্রশ্ন যে ভারতের পক্ষ থেকে কিন্তু চিন্ময় ব্রহ্মচারীর অর্থাৎ গ্রেপ্তারকে নিয়ে কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে। বাংলাদেশ সরকার একটি অর্থাৎ স্ট্রং প্রেস রিলিজ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর। এই প্রসঙ্গে কী বলবেন? প্রথমত প্রথম আলো, অন্যদিকে এই যে ঘটনাগুলো ঘটছে।
এই কথাটা তো আমি প্রথম থেকেই বলতেছি যে এই সরকারকে ব্যর্থ করার জন্য একটা ষড়যন্ত্র চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। এবং এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে বড় যেটা দরকার যে একটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার এগুলোকে যত কঠিনভাবে মোকাবেলা করতে পারবে, আজকে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা সম্ভব না। এই কারণেই তো আমরা চাচ্ছিলাম যে দেশটাকে অর্থাৎ যখন একটা সরকার হোল মানে ভোটিং রাইট নিয়ে যখন ক্ষমতায় আসবে তখন তার ভয়েসই ডিফারেন্ট হবে এবং তার পলিসি। আর এইখানে তো আমরা জানি যে দেখেন পরিষ্কার যেটা যে আজকে অনেকে আমাদের এই 5ই আগস্টের পরেই আমরা অনেকে শুনছি যে দ্রুত নির্বাচন দিলে কী হবে, বিএনপি চলে আসবে। তাহলে বিএনপিকে ঠেকানোর জন্য কি কেউ চেষ্টা করতেছে নাকি? আজকে যে আগে ঠেকানো দরকার, যেটা আমরা বারবার বলতেছি যে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করছি, তার সব প্রেতাত্মারা রয়ে গেছে, তাদেরকে না ঠেকায় যদি বিএনপিকে ঠেকাইতে চান তাহলে তো আজকে ষড়যন্ত্রের এই অবস্থা তারা সুযোগটা পাবেই। কাজেই সেই সুযোগ না দিয়ে আমরা যেটা বারবার চাচ্ছি যে আজকে সেটা দ্রুত সেদিকে হাঁটুক। তা নাহলে হবে কি যে আরেকটা যেটা আছে, আরেকটাও তো শঙ্কা হইতে পারে যে আজকের এই সময় বেশি নিয়ে আওয়ামী লীগের যে অপকর্ম সেটাকে ঢেকে দিয়ে আবার যাতে পাবলিক বলে তাহলে কি আমরা পরিবর্তন করে লাভ হইল কি, সেই দিকে যাতে না যায়। এই সব কিছু ষড়যন্ত্রেরই একটা অংশ। অর্থাৎ ঘর পোড়ার মধ্যে কেউ আলু পোড়া দিচ্ছে, ওই যে বলে না অনেকে অনেক রকম করতেছে। কেউ বলতেছে এটা ইসলামিজম হয়ে যাচ্ছে, কেউ বলতেছে এটা আরেকটা ফ্যাসিবাদ আসে কিনা আমরা সেই চিন্তা করতেছি। ভাই এত কিছু তো চিন্তা করা দরকার নেই, আপনি একটা পিপলসের কাছে ছাড়েন যে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন সরকার। অন্য অন্য বিদেশি শক্তিরা তাকে ক্ষমতায় বসাইছিল, তাই কাজে দেশীয় মানুষ যাকে ক্ষমতায় বসাইতে চায় তারাতে ছেড়ে দেন না। যদি সেটা না করেন তাহলে তো এই সমস্ত জিনিসগুলো আবার আসবেই আমাদের। তাকে যে এইটাকে করার জন্যই এখন দরকার। শেষ করতে হবে, আপনি 30 সেকেন্ডে শেষ করুন, আমি 1 মিনিট তাকে দিব। আর আমি এর জন্যই বলতেছি যে আজকে এই সরকারকে আবার বলবো অতি দ্রুত কালকেই তারা ডিক্লেয়ার করুক, রোডম্যাপ ডিক্লেয়ার করুক। রোডম্যাপটা ডিক্লেয়ার করছে না, পরিস্থিতি পরিবর্তন হবে এবং ইমিডিয়েট এই যে ঘটনা ঘটতেছে। আগেও আওয়ামী লীগরা আমরা বলতাম যে এগুলো ন্যাশনাল ক্রাইসিস আসলে সবাইকে নিয়ে বসেন, ঐক্যমত করে। আওয়ামী লীগ সেদিকে যায়নি। এই সরকারকেও বলতেছি যে আপনি যে কোনো কিছু করার আগে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেন, তাহলেই তো অন্য যারা ষড়যন্ত্রকে তারা ভয় পাবে। এই সরকারও কেন শুনতেছে না? ধন্যবাদ। রেজওয়ান রিফাত, আপনি কি বলবেন যে যেটি অনেকেই বলবার চেষ্টা করেছে নির্বাচিত সরকার শক্তিশালী হয়, জননির্বাচিত হয়, আসলে অনেক সংকটের সমাধান হতে পারে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনারা না, অবশ্যই সংকটের সমাধান হতে পারে, কিন্তু একই সাথে আমরা কিছু সংকটও দেখতে পাই। আমাদের এই সরকারটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তো অবশ্যই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই গঠিত হয়েছে। ছাত্রদের সরকার বলা হলো, এখানে কিন্তু ছাত্র উপদেষ্টা মাত্র 3 জন, বাকি উপদেষ্টাগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে যখন আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি, সেখানে আমরা রাজনৈতিক দলগুলো নেতৃস্থানীয় পর্যায় থেকে শুনতে পাচ্ছি যে তারা ফ্যাসিবাদী যেই দলটাকে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে নির্মূলের চেষ্টা করছি, সেই দলকে তারা নির্বাচনে আনতে চায়, সেই দলকে তারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আনতে চায়। এবং অনেকে বলে যে যেই দলে এখন পর্যন্ত বিচারই করা হলো না, তা বিচার করার আগে আপনি বলুন যে এই যে বর্তমান যে অবস্থা আর্থসামাজিক অর্থাৎ যে ক্রাইসিসটা চলছে, এটা কন্টিনিউ করলে আপনি 10 সেকেন্ডে বলবেন, তাহলে কি অর্থাৎ লক্ষ্যটা কি ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই হবে। এবং আমার মতে সরকার চেষ্টা করছে সকলের একটি ঐক্যমতে এসে এই সংকটগুলোকে সমাধান করা। আরও একটা শেষ বিষয় বলতে চাই, আমাদের কিন্তু মাত্র কয়েকদিন আগে 100তম দিন পার হয়েছে এই সরকারের। তো আমার মনে হয় যে সময়টা খুব একটা বেশি পার হয়ে যায়নি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের জন্য। আমাদের মনে হয় সবারকেই ঐক্যবদ্ধ থাকা উচিত এবং কিছুটা ধৈর্য ধারণ করা উচিত। ধন্যবাদ আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।